নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে ঠিক সন্ধ্যে 7টায় আমার বাংলা শুরু করছে। আর শুরুতেই একটা ব্রেকিং নিউজ দিই। কলকাতা হাইকোর্টে ধাক্কা ইডির। জরুরি শুনানির যে আবেদন করা হয়েছিল ইডির তরফ থেকে তা ফেরালেন প্রধান বিচারপতি। কিন্তু কেন শুনানি পিছিয়ে গেল, কারণ কি, আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনাদের। তবে তার আগে আরো একবার জানাবো, কলকাতা হাইকোর্টে ধাক্কা ইডির। জরুরি শুনানির আবেদন ফেরালেন প্রধান বিচারপতি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, শুনানি পিছিয়ে যাওয়ার কারণ কি? দেখো, প্রথমে মৌখিকভাবে প্রধান বিচারপতির সচিবালয়কে ইন্টিমেট করা, আর তারপরে ইমেল মারফত প্রধান বিচারপতির সচিবালয়ের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে বার্তা পাঠানো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে যে আজকে একটা জরুরি ভিত্তিতে একক বেঞ্চ বসিয়ে তাদের যে আবেদন, ইডির যে আবেদন, সেই আবেদনের জরুরি শুনানি করা হোক, কারণ এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য। যদিও সবকিছু বিবেচনা করার পর বিকেলেই 4:30 নাগাদ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তার সচিবালয়ের মাধ্যমে যারা আবেদন করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং একই সঙ্গে অন্য মামলাকারী অপর অংশ যারা আরও একটি মামলা ছিল তৃণমূল কংগ্রেস, উভয় পক্ষের আইনজীবীদেরই এই তথ্য জানিয়ে দিয়েছে। যেহেতু একক বেঞ্চ ইতিমধ্যেই একটি নির্দেশ দান করেছে বিচারপতি শুভ্রা ঘোষ, অর্থাৎ মামলাটি আপাতত স্থগিত হয়েছে, 14ই জানুয়ারি মামলা শুনানি রয়েছে। কাজেই যেহেতু একটি জুডিশিয়াল অর্ডার পাস হয়েছে, তাই নতুন করে জরুরি ভিত্তিতে একক বেঞ্চ বসিয়ে জরুরি শুনানি ইডির আবেদনের প্রেক্ষিতে করানোর কোনো প্রয়োজনীয়তা অনুভব করছে না ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তাই 14ই জানুয়ারি এই মামলার শুনানি হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে ইডির অসুবিধার কারণ একটা বড় অন্তরায় হয়ে গেল। ইডি নতুন করে যে অভিযান করবে সেটা আইনানুগ হতে হবে, এমনটা তৃণমূল কংগ্রেস তাদের আবেদন জানানো হয়েছে। 2, ইডির অফিসিয়ালরা তারা গতকাল যারা অভিযানে ছিলেন তারা কোথাও একটা শঙ্কিত, যেভাবে পুলিশে অভিযোগ হয়েছে তাদের বিরুদ্ধে কোনো কোয়ার্সিভ স্টেপ অর্থাৎ কোনো কড়া পদক্ষেপ নিতে পারে রাজ্য পুলিশ, তাই তারা প্রোটেকশন চেয়েছিলেন, রক্ষা কবচ চেয়েছিলেন। কোনো রক্ষা কবচ না জোটার কারণে নতুন করে অভিযান কি করে ইডি চালাবে রাজ্যে তা নিয়ে তারা সন্দিহান, তাই তারা জরুরি ভিত্তিতে শুনানি চেয়েছিলেন, কিন্তু তারা ধাক্কা খেলেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তাদের আবেদন জানিয়ে দিল 14 তারিখে আবেদন করা হয়েছিল। অর্ণব, একই সঙ্গে তাহলে কি পুলিশি হস্তক্ষেপ করা যাবে না? পুলিশি হস্তক্ষেপ সেখানে মানে অবস্থা মানে যে পুলিশি পদক্ষেপ সেখানে হস্তক্ষেপ নয়। একেবারে উল্টোটা বলবো আমি বরঞ্চ, কারণ পুলিশের কাছে যদি কোনো অভিযোগ আসে, হাইকোর্ট থেকে এরকম কোনো নির্দেশ নেই যে পুলিশ কোনো পদক্ষেপ করতে পারবে না। কাজেই বিধাননগর পুলিশ বা কলকাতা পুলিশ দুই ক্ষেত্রে তারা যদি কোনো রকম পদক্ষেপ করে সেক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। এই ভয়টাই পাচ্ছিল ইডি, যে কারণে তারা রক্ষা কবচ চেয়ে তাদের অফিসারদের বাঁচানোর জন্য তারা এসছিল ছুটে। কারণ এই মামলাটার গুরুত্ব রাজ্যের থেকে, এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের থেকেও বেশি হচ্ছে ইডি অফিসারদের ক্ষেত্রে, কারণ তাদের সিঁদুরে মেঘ কিন্তু দেখাচ্ছে বকটুয়ের ঘটনা। কারণ বকটুয়ের সেই আত্মহত্যার ঘটনা মূল অভিযুক্ত, এবং তারপর সিবিআই অফিসারদের যেভাবে সিআইডি তাদের ডেকে পাঠাচ্ছিল, তাদের কিন্তু শেষমেশ কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি জয় সেনগুপ্তর কাছ থেকে রক্ষা কবচ নিয়ে বাঁচতে হয়। কাজে এই জায়গাতে এরকম যদি কোনো পদক্ষেপ হয় সেই ভয়টাই তারা পাচ্ছিলেন, কিন্তু কোনো সুরা হলো না। এক্ষেত্রে কিছুটা হলেও ব্যাকফুটে ইডি, তা বলার অপেক্ষা রাখে না। বেশ, পশ্চিমবঙ্গের সাংবিধানিক সংকট নয়, পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। যখন ইডির কলা মামলার শুনানি হচ্ছে, তখন কোর্টরুমের ভেতরে তৃণমূল কংগ্রেস নিজের লয়ার সেলের সদস্যদের ঢুকিয়ে দিয়ে পুরো বিচার ব্যবস্থাটাকে হাইজ্যাক করার চেষ্টা করলেন, যার জন্য আজ শুনানি পিছিয়ে গেল। বিচার ব্যবস্থার উপর আমরা ভরসা রাখি। এই যে অসভ্য প্রক্রিয়ায় ইডিকে কার্যত চুরি করতে পাঠানো হয়েছিল, সেটা আজকে দিনের আলোর মতো প্রকাশিত। বাংলার মানুষের লড়াইয়ে মানুষের ভোটে বিজেপি জিতবে না, তাই চুরি করে ভোটে জিততে হবে। এতদিন ভোট চুরি করতে এসেছিল, এবার তৃণমূলের প্রার্থী তালিকা চুরি করতে এসেছিল। তৃণমূলের পরামর্শদাতা আইপ্যাকের কর্ণধারের অফিসে এবং বাড়িতে ইডির হানা, জানিয়ে নজিরবিহীন সংঘাত বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জোড়া এফআইআর করেছেন, পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশও এফআইআর করেছে। তৃণমূলের পরামর্শদাতার বাড়ি এবং অফিসে ইডির হানা, জানিয়ে নজিরবিহীন সংঘাত বাধে বৃহস্পতিবার। ইডির তল্লাশি চলাকালীনই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল, ল্যাপটপ এবং হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে যান।
বৃহস্পতিবার দিনভর এই নিয়ে চলে টানটান উত্তেজনা। সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। वो तो फॉरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है। वो जो किया है क्राइम किया है, इसका बारे में एफआईआर होगा फॉरेंसिक टीम का बारे में। আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে এবং সেই অথরাইজ টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। রণংদেহী মেজাজে চড়া সুর, তারপর জোড়া এফআইআর দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি এফআইআর শেক্সপিয়ার সরণি থানায়, দ্বিতীয়টি বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। অজ্ঞাত পরিচয় ইডি এবং সিআরপিএফ আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা দুটি এফআইআরে নথি চুরি, ইলেকট্রনিক্স ডিভাইস চুরি এবং অনুমতি না নিয়ে জোর করে প্রবেশের অভিযোগ করা হয়েছে। এফআইআরে তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারা যুক্ত করা হয়েছে। মমতার অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া দুটি এফআইআর ছাড়াও স্বতঃপ্রণোদিত হয়ে একটি এফআইআর করেছে পুলিশও। সেটি দায়ের হয়েছে শেক্সপিয়ার সরণি থানায়। লড়াই চলছে আদালতেও। একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তৃণমূল এবং ইডি। এদিকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার সময়কার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। নিউজ 18 বাংলা। 26-এর যুদ্ধে বিজেপির বিরুদ্ধে রণহুঙ্কার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজপথে তাকে দেখা গেল। যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিল করলেন, প্রতিবাদ জানালেন। গতকাল ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে দাবাং, আজ এজেন্সি তৎপরতার অভিযোগে পথে নামলেন মুখ্যমন্ত্রী। রাজপথে রণহুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে দাবাং, আজ এজেন্সি তৎপরতার অভিযোগে পথে নামলেন। ইডি তল্লাশিতে ভোট কৌশল চুরির অভিযোগ। 26-এর যুদ্ধে বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে তুলে যাদবপুর এইচবি থেকে হাজরা পর্যন্ত মিছিল করলেন তৃণমূল নেত্রী। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে। যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ। 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তো মানুষের জন্য লড়াইটা করবো কি করে? গতকালের পর আজও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। হচ্ছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। সাথে আছে এক জগন্নাথ, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে। আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। লক্ষ্মণের ডন্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে,